আসসালামু আলাইকুম। আমি জিনিয়া নাসরিন, লেকচারার ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট, সিদ্ধেশ্বরী কলেজ। প্রিয় এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো সবাই। আমরা তোমাদের বিগত কয়েকটি ক্লাসে ফাইন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সের সেকেন্ড পার্টটি করছিলাম। তো আমরা আজকে সেকেন্ড পার্টের একটা ভিডিও আপলোড করছি। যেহেতু তোমাদের আসলে ক্লাস রেসপন্সটা তুলনামূলকভাবে একটু কম, আমরা আশা করছি যে তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। যেহেতু তোমরা এখন টেস্ট পরীক্ষার্থী সামনে, এবং সামনে তোমরা এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের উচিত আরো অনলাইন ক্লাসগুলোর ব্যাপারে আরো বেশি সচেতন হওয়া, আরো আগ্রহ, আরো বেশি তোমার আগ্রহটা আরো বৃদ্ধি পাওয়া উচিত, এবং আরো বেশি সিরিয়াসলি তোমাদের হচ্ছে অনলাইন ক্লাস এবং বাসার স্টাডিটাও আরো বেশি করা উচিত। কারণ তোমাদের আসলে হাতে সময় খুব বেশি নেই। তোমরা প্রি টেস্ট পরীক্ষা দিয়েছো, সামনে তোমাদের টেস্ট পরীক্ষা। তো আমরা 9 নম্বর অধ্যায়টি করছিলাম সেকেন্ড পার্টের। আমরা আমাদের ক্লাসে যাচ্ছি আজকে। আমরা আজকে যে চ্যাপ্টারটি করছি সেটা হচ্ছে ফিনান্স, ব্যাংকিং, ইন্স্যুরেন্সের সেকেন্ড পার্টের 9 নম্বর অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংক। তো প্রথমেই আমাদেরকে এখানে জানতে হচ্ছে যে ইলেকট্রনিক ব্যাংকিংটা কি। ইলেকট্রনিক ব্যাংকিংটা আমরা কম বেশি এই শব্দটা সাথে সবাই মোটামুটি পরিচিত আছি। সংক্ষেপে ইলেকট্রনিক ব্যাংকিং কে সাধারণত ই ব্যাংকিং বলা হচ্ছে। তো আমরা কিছুটা হলেও ইলেকট্রনিক ব্যাংকিং নাম থেকেই কিছুটা ধারণা নিশ্চয়ই পেয়ে যাচ্ছি যে ইলেকট্রনিক ব্যাংকিংটা আসলে আহ কোন বিষয়টাকে বোঝাচ্ছে। তারপর আমরা যখন সংজ্ঞায় একটু যাব, সেটা খুব স্বাভাবিকভাবে আমাদের প্রথম যে জিনিসটা বলতে হবে সেটা হচ্ছে অবশ্যই সেখানে ইলেকট্রনিক ব্যাংকিং মানেই হচ্ছে সেখানে নিশ্চয়ই আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সো উন্নততর ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুত, নির্ভুল, বিস্তৃত কার্য পরিচালনা সক্ষম ব্যবস্থাকে ই ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং বলছে। তো আমরা যখনই ই ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং এর সংজ্ঞায় যাচ্ছি, আমাদেরকে এখানে প্রথম কথা হচ্ছে যে যে জিনিসটা আমাদের উল্লেখ করতে হবে সেটা হচ্ছে আহ উন্নত প্রযুক্তি, উন্নত ইলেকট্রনিক প্রযুক্তি, কম্পিউটার তথ্য ভিত্তিক প্রযুক্তি এখানে ব্যবহার করা হচ্ছে। এবং এই ব্যবহারের ফলে আমাদের কি হচ্ছে যে আমাদের যে ব্যাংকিং কার্যক্রম আগে ছিল, সেটা সেই সনাতন বা পুরাতন যে ব্যাংকিং কার্যক্রমগুলো আমরা যেভাবে করতাম তার তুলনায় এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমাদের কি হচ্ছে, কাজগুলো আমরা এখন অত্যন্ত দ্রুত করতে পারছি, তুলনামূলকভাবে আরো বেশি নির্ভুলভাবে করতে পারছি। তাহলে আমাদের সংজ্ঞায় অবশ্যই এই বিষয়গুলো আসতে হবে। একটা হচ্ছে উন্নততর আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, এবং সেকেন্ড হচ্ছে এটা করার ফলে আমাদের কি হচ্ছে সেটা হচ্ছে আমাদের ব্যাংকিং কার্যক্রম অতি দ্রুত করা যাচ্ছে, নির্ভুলভাবে করা যাচ্ছে। সো ইলেকট্রনিক ব্যাংকিং এর এখানে আমরা আরেকটা সংজ্ঞা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনিক ব্যাংকিং হলো ব্যাংকিং ব্যবস্থায় অত্যাধুনিক তড়িৎবাহী পদ্ধতি যেখানে কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুত, নির্ভুলভাবে সম্প্রসারিত ব্যাংকিং সেবার সুবিধা প্রদান করা হয়। সো ইলেকট্রনিক ব্যাংকিং এর মাধ্যমে কি কি কাজ করা হয়? সেখানে অর্থ উত্তোলন করা হয়, অর্থ সংগ্রহ করা যায়, অর্থ স্থানান্তর বা ট্রান্সফার করা যায়, লেনদেন করা যাচ্ছে, একজন আরেকজনকে টাকা দেওয়া প্রয়োজন সেটা সে ইলেকট্রনিক ব্যাংকিং এর মাধ্যমে দিচ্ছে, তথ্য সংগ্রহ, বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করা যাচ্ছে, সংরক্ষণ করা যাচ্ছে, প্রদান করা যাচ্ছে, এবং যোগাযোগ, কমিউনিকেশন করা যাচ্ছে। সো এই কাজগুলো ইলেকট্রনিক পদ্ধতিতে সম্পাদন করা যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রনিক ব্যাংকিং এর সুবিধাসমূহ। কি কি সুবিধা আমরা পাচ্ছি এই ইলেকট্রনিক ব্যাংকিং এর মাধ্যমে? আমরা কি কি সুবিধা পাচ্ছি? সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা যেটা সবচেয়ে বেশি পরিচিত, যাদের আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, যাদের নাই, সবাই কিন্তু আমরা সাধারণত দেখে থাকি যে এটিএম। এটিএম এর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, সেটা হচ্ছে অটোমেটেড টেলর মেশিন। সো এখানে এই টার্মটা তোমাদের ইম্পর্টেন্ট। এটিএম কি? তাহলে এটিএম হচ্ছে
অটোমেটেড টেলার মেশিন। অটোমেটেড টেলার মেশিন আমরা সবাই জানি কোনগুলো, যেখানে একটা প্লাস্টিক কার্ড প্রদান করে ব্যাংক, যাদের অ্যাকাউন্ট আছে ব্যাংকে, যাদের অর্থ আছে, হিসাবে যাদের অর্থ জমা করা আছে, তাদেরকে কি করছে ব্যাংক, তাদের ওই ক্লায়েন্ট গুলোকে একটা প্লাস্টিক কার্ড প্রদান করছে, সেখানে একটা পিন নাম্বার থাকছে। সেই পিন অনুযায়ী আমাদের বিভিন্ন জায়গায় যখন ব্যাংকের এই এটিএম বুথ গুলো আছে, সেখানে পিন নাম্বারটা পাঞ্চ করে, কার্ডটা পাঞ্চ করে তারা কি করতে পারছে, প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারছে। সো এই যে আমরা সবাই মোটামুটি এটিএম সাথে পরিচিত আছি। এটা হচ্ছে একটা ইলেকট্রনিক ব্যাংকিং সেবা। সেকেন্ড যে সেবাটি আছে সেটা হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। এটাও আমরা জানি। আমরা পরবর্তীতে এগুলো আরো ডিটেলস আলোচনা করছি, আমরা এখানে শুধু সেবাগুলো দেখি। অনলাইন ব্যাংকিং, হোম ব্যাংকিং, বিক্রয় বিন্দু সেবা, এটাকে বলছে পয়েন্ট অফ সেল সার্ভিস, পিওএস। স্বয়ংক্রিয় নিকাশ ঘর সেবা, আন্তঃব্যাংকিং নিকাশ ঘর পদ্ধতি। সো এই কয়টি আমরা আমাদের যদি কখনো কোথাও এভাবে করে, আসলে সাধারণত এভাবে আসে না যে ই ব্যাংকিং এর সেবাগুলো কি, তারপর আমরা একটু পরিচিত হয়ে নিলাম যে ই ব্যাংকিং এর সেবাগুলো হচ্ছে এটিএম ই ব্যাংকিং এর একটি সেবা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ই ব্যাংকিং এর একটি সেবা, অনলাইন ব্যাংকিংটা একটা সেবা, হোম ব্যাংকিং একটা সেবা, পিওএস বা বিক্রয় বিন্দু সেবা হচ্ছে এক ধরনের সেবা। সো এখানে আমরা সেবাগুলোকে আরেকটু ডিটেলস এখানে আলোচনা করা হয়েছে। প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। এটা হচ্ছে এক ধরনের আধুনিক ব্যাংকিং সেবা, ওয়ান স্টপ সার্ভিস। এক্ষেত্রে সাধারণত দেখা যায় আমরা যদি সনাতন পদ্ধতির ব্যাংকিং সিস্টেমটা যদি চিন্তা করি, সেক্ষেত্রে দেখা যেত যে একজন ব্যক্তি যখন ব্যাংকে যেত, ব্যাংকে যদি তার টাকা অর্থ উত্তোলন বা অন্য কোনো ব্যাংকিং কাজ যদি তার থাকতো, তখন সেক্ষেত্রে দেখা যেত তার অনেক বেশি সময় সাপেক্ষ হয়ে যেত। তাকে একটা একটা টেবিল থেকে আরেকটা টেবিলে, একজন থেকে আরেকজনের কাছে যেতে হতো। সেগুলো খাতায় রেজিস্ট্রি করা ছিল, তো খাতা একজন কাজ করে আরেকজনকে ট্রান্সফার করতো, এভাবে করে অনেক সময় সাপেক্ষ, এবং দেখা যেত অনেকজন ব্যাংক কর্মকর্তার কাছে যেয়ে তার কাজগুলো সম্পন্ন করতে হতো। তো বর্তমান যে আধুনিক ব্যাংকিং সেবা আছে, সেখানে দেখা যায় সবকিছু যখন অনলাইন ভিত্তিক, সবার কম্পিউটারে সাধারণত যখনই অ্যাকাউন্ট নাম্বারটা তারা দিয়ে দিচ্ছে, ইনপুট দিচ্ছে, তখনই দেখা যায় গ্রাহকের সব তথ্যগুলো তাদের কাছে চলে আসছে। যার কারণে কি করা হচ্ছে, এক টেবিল থেকে আরেক টেবিলে গ্রাহককে পাঠাতে হচ্ছে না। তখন তারা কি হচ্ছে যে একজন গ্রাহক বা ক্লায়েন্ট ব্যাংকে যে একজন কর্মকর্তার কাছে গিয়েই তারা তাদের সম্পূর্ণ কাজটা শেষ করতে পারছে, সেই সেবাটা নিতে পারছে, এবং তুলনামূলকভাবে খুব কম সময় নিতে পারছে। সো আধুনিক ব্যাংকিং এর এটা একটা সুবিধা বা সেবা, সেটা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। এখানে আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস বলতে একজন ব্যাংক কর্মকর্তার কাছে গিয়ে গ্রাহক কর্তৃক তার প্রয়োজনীয় সার্ভিস লাভকে বোঝায়। মানে আমি একজনের কাছে যাব, সেই আমার কাজগুলো করে দিবে। আগে যেটা ছিল যে এই কাজগুলো হয়তোবা 5 জনের কাছে যেতে হতো, 3 জনের কাছে যেতে হতো, যে একজন একটা তার যে লিমিটেড কাজ আছে সেটা করে ট্রান্সফার করতো আরেকজনের কাছে, আরেকজন তার কাজটুকু করে করতো আরেকজনের কাছে। তো বর্তমানে আধুনিক ব্যাংকিং হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে কাজগুলো সাধারণত একজন ব্যাংক কর্মকর্তার কাছে গিয়েই করা, আমরা সার্ভিসটা পাচ্ছি। এটিএমটা তো আমরা বললামই, স্বয়ংক্রিয় গণনা যন্ত্র, অটোমেটেড টেলার মেশিনকে এটিএম বলা হচ্ছে সংক্ষেপে। মানুষবিহীন স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হিসাব লেনদেন ব্যবস্থা, সংক্ষেপে এটিএম বলা হচ্ছে। এটিএম কার্ড বলতে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দুটিকে বোঝায়। সো এই জায়গাটা আমাদের, আমরা তো সবাই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সম্পর্কে জানি, এই দুটোকেই এটিএম কার্ড বলা যায়। এর সুবিধা পেতে আগ্রহী গ্রাহকগণকে এক ধরনের চুম্বকীয় শক্তি সম্পন্ন দর্শনীয় প্লাস্টিক কার্ড সরবরাহ করা হয়। এক্ষেত্রে প্রত্যেক গ্রাহককে একটা স্বতন্ত্র পিন নাম্বার দেওয়া হয়। সো পিন বলতে কি বোঝায়? পিন হচ্ছে, এটা তোমাদের যেটা হয় সাধারণত এমসিকিউ তে এ ধরনের প্রশ্নগুলো থাকে, পিন হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। সো পিন নাম্বার দেওয়া হয়। আমরা তো সবাই কম বেশি জানি যে প্রত্যেকটা কার্ড হোল্ডারের আলাদা স্বতন্ত্র একটি পিন নাম্বার আছে। এরপরে দেখতে পাচ্ছি ক্রেডিট কার্ড।
আমাদের সাধারণত যারা ক্লাসে ছিলে, ক্লাসে খুব বেশি ছিল না, দু একজন ছিলে, তাদের আমরা বলেছি যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এই টার্ম দুটো হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা টার্ম, যেটা সাধারণত সৃজনশীল প্রশ্ন যখন তোমাদের আসে সেক্ষেত্রে আম, কয়েকটি কনসেপ্ট তোমাদের খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে একটি হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, হোম ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং। এই চারটি কনসেপ্ট মিলে সাধারণত একটা প্রশ্ন থাকে, মানে প্রশ্নে আমরা অবশ্যই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড রিলেটেড প্রশ্নটা ইম্পর্টেন্স এর দিক থেকে এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। সো ক্রেডিট কার্ড বলতে কি বোঝায় আর ডেবিট কার্ড বলতে কি বোঝায়? ক্রেডিট কার্ড হচ্ছে একটি আমরা তো প্রথমেই বললাম যে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড দুটোই হচ্ছে এটিএম কার্ড, এটা আমাদের প্রথম কথা মাথায় রাখছি। সেকেন্ড হচ্ছে এরূপ কার্ডের মাধ্যমে গ্রাহককে ঋণ সুবিধা প্রদান করা হয়। ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ সুবিধা প্রদান করা হয়, এই জায়গাটা এখানে খুব ইম্পর্টেন্ট। ঋণ কখন নিচ্ছি? ঋণ নিচ্ছি মানে হচ্ছে আমার অ্যাকাউন্টে যদি 10,000 থাকে, আমি হয়তো 20,000 ব্যবহার করতে পারছি। আমার অ্যাকাউন্টে যদি 10,000 টাকা থাকে, আমি 20,000 টাকা শপিং করলাম, সেক্ষেত্রে দেখা যাবে ক্রেডিট কার্ড হলে আমি সেটা পে করতে পারবো। কিন্তু ডেবিট কার্ড হলে আমি কি করব, 10,000 টাকা থাকলে 10,000 টাকাই আমি সেখানে লেনদেন করতে পারবো বা কোথাও শপিং করে পে করতে পারবো। 10,000 টাকার 1 টাকাও বেশি আমরা করতে পারবো না। সেটা হচ্ছে ডেবিট কার্ড। আর যখনই আমরা আমাদের যে পরিমাণ জমা আছে তার অতিরিক্ত অর্থ যদি আমরা ব্যবহার করি, তার মানে ব্যাংক থেকে আমি ঋণ নিচ্ছি, এই সুবিধাটা আমরা পাচ্ছি ক্রেডিট কার্ডের মাধ্যমে। সো এই জায়গাটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। তার মানে ক্রেডিট কার্ড আমাদের ঋণ সুবিধা দিচ্ছে এবং আমি আমার যতটুকু জমা আছে তার চেয়ে বেশি ব্যবহার করতে পারছি, এটা হচ্ছে ক্রেডিট কার্ড। এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন, নির্দিষ্ট মার্চেন্ট প্রতিষ্ঠান থেকে পণ্য সেবা ক্রয়ে এই কার্ড ব্যবহার করা হয়। সাধারণত ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড দুটার যে কার্যাবলী আছে বা অ্যাক্টিভিটিস যেগুলো আছে, যে সুবিধাগুলো দেয় সেগুলো সাধারণত একই থাকে, শুধুমাত্র অতিরিক্ত অর্থ উত্তোলন করা যাবে এই জায়গাটাতেই পার্থক্যটা থাকে। ঠিক আছে, সো কাজগুলো সাধারণত একই। মোবাইল ব্যাংকিং ব্যবস্থা, যেটা বলা হচ্ছে ইপিএস। ইপিএস কি? ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। সো ইপিএস টাও আমাদের এমসিকিউর জন্য মাথায় রাখতে হবে। ইপিএস হচ্ছে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, ব্যবহার করে এই কার্ড থেকে সহজেই ফান্ড ট্রান্সফার করা সম্ভব হয়। উদাহরণ হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার ক্রেডিট কার্ডের উদাহরণের মধ্যে কি কি আছে: মাস্টার কার্ড, ভিসা কার্ড, ফ্যানিক কার্ড। ক্রেডিট কার্ড। ডেবিট কার্ডে বলা হচ্ছে অর্থ উত্তোলন ও ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে এটিএম ব্যবস্থা নির্ভর ডেবিট কার্ড একটি অন্যতম পদ্ধতি। গ্রাহকের হিসাবে ডেবিট জেড থাকলেই শুধুমাত্র এরূপ কার্ড ব্যবহার করা যায়। তার মানে এখানে এই জায়গাটাতে ছিল ঋণ সুবিধা প্রদান করছে, আর এখানে হচ্ছে ডেবিট জেড থাকলে, মানে তোমার যদি ব্যালেন্সে টাকা থাকে, অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা থাকবে সেই পরিমাণে ব্যবহার করা যাবে, এটাই হচ্ছে এখানে মেইন কথা। কোন কোন কাজে ব্যবহার করা যায়? পণ্য ক্রয় করা যায়, ফান্ড ট্রান্সফার করা যায়, বিল পে করা যায়, ঋণ প্রিমিয়ামের কিস্তি পরিশোধ করা যায়। সো আমরা এখানে তারপরে দেখতে পাচ্ছি আরেকটা ব্যাংকিং সুবিধা হচ্ছে অনলাইন ব্যাংকিং সুবিধা। অনলাইন ব্যাংকিং সুবিধা আমরা জানি যে সাধারণত একটা ব্যাংক আরেকটা ব্যাংক, একটা ব্যাংকে যখন অনেকগুলো শাখা থাকে, দেখা গেল আমি একটা ব্যাংকের একটা শাখায় যদি আমি গ্রাহক হই, ওই ব্যাংকেরই অন্য একটা শাখা থেকে আমি অর্থ উত্তোলন করতে পারছি, যেটা কিন্তু আগে ছিল না। আগে কি ছিল, যে আমি যেই ব্যাংকের যেই ব্রাঞ্চের গ্রাহক, সেই ব্রাঞ্চের বাইরে কিন্তু আমি অর্থটা উত্তোলন করতে পারতাম না। কিন্তু এখন যেহেতু অনলাইন ব্যাংকিং হয়ে যাওয়ায় সবার মধ্যে একটা কম্পিউটার নেটওয়ার্ক তৈরি হওয়ার কারণে, কম্পিউটার নেটওয়ার্কিং এর মাধ্যমে তারা কি করছে, টাকাটাকে ট্রান্সফার করে দিচ্ছে এবং হচ্ছে আমি সাধারণত দেখা যাচ্ছে এক ব্যাংকের গ্রাহক হলেও বা একটা ব্যাংকের একটা নির্দিষ্ট শাখার গ্রাহক হলেও অন্য ব্যাংক থেকে বা অন্য শাখা থেকে আমি কি করতে পারছি, অনেক ক্ষেত্রে অনেক সময় অর্থটা উত্তোলন করতে পারছি। সো এই কম্পিউটার প্রযুক্তি নির্ভর এই নেটওয়ার্ক ব্যবস্থাকে বলা হচ্ছে অনলাইন ব্যাংকিং। এক্ষেত্রে নেটওয়ার্কের অধীন ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে একজন গ্রাহক তার ব্যাংক হিসেবে সুবিধা গ্রহণ করতে পারে। তারপরে আমরা যাচ্ছি বিক্রয় বিন্দু সেবা, পয়েন্ট অফ সেল সার্ভিস। এখানে বলছে গ্রাহকের নির্দিষ্ট সুবিধাজনক স্থানে পণ্য বা সেবার মূল্য পরিশোধ, বিক্রয়বিন্দু সেবা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান প্রদত্ত ইলেকট্রনিক ব্যাংকিং সেবা। এখানে কি করা হচ্ছে, আমরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো কিছু ক্রয় করে
পে করছি, মূল্য পরিশোধ করছি। মূল্য পরিশোধ করার সাথে সাথে কি হচ্ছে, যে ক্রয় করছে তার হিসাব থেকে অর্থটা কেটে নেওয়া হচ্ছে এবং যে 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 বিক্রেতার হিসাবে ওই টাকাটা ট্রান্সফার করে ক্রেডিট করে দেওয়া হচ্ছে। এই যে দ্রুত এই কাজটা করা হচ্ছে, এই সেবাটার নাম হচ্ছে পয়েন্ট অফ সেল সার্ভিস বা বিক্রয় বিন্দু সেবা। এরূপ সেবার ক্ষেত্রে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, অনুমোদিত ব্যবসা প্রতিষ্ঠানকে কার্ড অ্যাক্টিভেটেড টার্মিনাল সরবরাহ করা হয়। সো এগুলো আমাদের খুব একটা না দেখলেও হবে, আমরা মাথায় রাখছি এইটুকুই যে এখানে কি করা হচ্ছে, তাৎক্ষণিকভাবে ক্রেতার হিসাব ডেবিট করে বিক্রেতার হিসাবকে ক্রেডিট করে দেওয়া হয়, টাকাটাকে ট্রান্সফার করে দেওয়া হয়। সো এটা হচ্ছে অটোমেটেড ক্লিয়ারিং হাউস সার্ভিস। অটোমেটেড ক্লিয়ারিং হাউস আমরা জানি যে এখানে সাধারণত কি করা হয় যে আম, একটা বিভিন্ন ব্যাংক দেখা যাচ্ছে যে একজন আরেকজনের কাছ থেকে টাকা পাচ্ছে, তখন তারা দিন শেষে বা ওই রেকর্ডটাকে ফলো করে তারা কি করে, দেনা পাওনাটা নিষ্পত্তি করে। এখানে যেটা আছে যে এটি এমন একটি সমন্বিত ইলেকট্রনিক সেবা পদ্ধতি যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের পরিশোধগুলো ইলেকট্রনিক উপায়ে বিনিময় নিষ্পত্তি হয়। একজন আরেকজনের কাছে টাকা পাবে, দেনা পাওনাগুলো সাধারণত আমরা জানি নিকাশ ঘরের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। এসিএইচ পদ্ধতিতে একাধিক প্রতিষ্ঠান নিজেদের মধ্যে একটা এসিএইচ অ্যাসোসিয়েশন গড়ে তোলে। একটা প্রতিষ্ঠান যাদের কর্মীদের বেতন বাবদ পৃথক চেক না থাকে, ইলেকট্রনিক উপায়ে ম্যাগনেটিক টেপে তা রেকর্ড করা হয়। দেখা যাচ্ছে একটা প্রতিষ্ঠান কি করছে, যেমন এই ধরনের প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি কি কি করে। সরকার কর্তৃক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাওনা পরিশোধ করছে এসিএইচ এর মাধ্যমে, সরকারের কাছে কেউ টাকা পাবে, বা সরকার তার যে কর্মী আছে, বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মীদের বেতন পরিশোধ করে এই এসিএইচ এর মাধ্যমে। তারপরে বীমা প্রিমিয়ামের অর্থ পরিশোধ করা যায়, বিল ভাড়া পরিশোধ করা যায় এসিএইচ এর মাধ্যমে। হোম ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং। হোম ব্যাংকিংটা হচ্ছে এ পদ্ধতিতে গ্রাহক কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য পাঠিয়ে লেনদেন করে। এর মাধ্যমে তথ্য জানা, ব্যাংক হিসাব বিবরণী সংগ্রহ, সীমিত ফান্ড ট্রান্সফারে কাজ করা হয়। এক্ষেত্রে ব্যাংক গ্রাহকের ব্যক্তিগত কম্পিউটার টার্মিনাল তাদের সফটওয়্যার স্থাপন করে দেয়। ঠিক আছে। তো এখানে যখনই ব্যক্তিগত কম্পিউটার ব্যবহার করে যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে হোম ব্যাংকিং। আর টেলিকমিউনিকেশন ব্যবস্থা, মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করে যখন ব্যাংকের সাথে যোগাযোগ করা হচ্ছে সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং। সো এখানে কি করছে, তথ্য সংগ্রহ করছে, তথ্য প্রদান করছে আর লেনদেন করছে। সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং। যখন কম্পিউটার ভিত্তিক করছে, যেমন বিল পরিশোধ করা, এলসি খোলা, এগুলো যখন কম্পিউটার ভিত্তিক ভাবে করছে তখন আমরা সেটাকে হোম ব্যাংকিং বলছি। আর যখন সেটা টেলিকমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে, মোবাইল হ্যান্ডসেটের মাধ্যমে করছে তখন আমরা তাকে বলছি মোবাইল ব্যাংকিং। এখানে আমরা একটি নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছি। নমুনা প্রশ্নটিতে যা আছে সেটা আমরা একটু দেখি যে মিসেস অনন্যা একটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা। তিনি প্রত্যয় ব্যাংক লিমিটেডের একটি হিসাব পরিচালনা করেন, যার বিপরীতে একটি সাংকেতিক নম্বরযুক্ত বিশেষ ধরনের প্লাস্টিক কার্ড পেয়েছেন। এই কার্ড দিয়ে তিনি জমাকৃত অর্থ উত্তোলন ছাড়াও পণ্যদ্রব্য ক্রয় করে মূল্য পরিশোধ করতে পারেন। কিন্তু অত্যন্ত ব্যস্ত সময় অতিবাহিত করার কারণে বীমার প্রিমিয়াম সহ গ্যাস, পানি, বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিষয়টি জানতে পেরে উক্ত ব্যাংকের ব্যবস্থাপক মিসেস অনন্যাকে ব্যাংকের ওয়েবসাইটে নাম ও নির্দিষ্ট পাসওয়ার্ড দ্বারা নিবন্ধিত হয়ে ব্যাংকিং সেবা গ্রহণে উৎসাহিত করেন। সো আমরা প্রথম একটা জিনিস দেখতে পাচ্ছি যে তিনি কি করছে, আহ তার একটি ব্যাংকে হিসাব আছে, ব্যাংক হিসাব আছে, হিসাব আছে। সো এটার বিপরীতে তাকে কি প্রদান করা হয়েছে, একটি সাংকেতিক নম্বরযুক্ত প্লাস্টিক কার্ড প্রদান করা হয়েছে, প্লাস্টিক কার্ড। সো বুঝতেই পারছি এটি একটি এটিএম কার্ড। এই কার্ড দিয়ে তিনি জমাকৃত অর্থ উত্তোলন ছাড়াও পণ্যদ্রব্য, জমাকৃত অর্থ উত্তোলন করছে, যে পরিমাণ অর্থ জমা আছে সেই অর্থটুকু সে উত্তোলন করতে পারছে। সেক্ষেত্রে তিনি কি করছে, পণ্যদ্রব্য ক্রয় করে মূল্য পরিশোধ করতে পারছে। সো এই জায়গাটা একটা টার্ম, এ পর্যন্ত একটা টার্ম। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি অত্যন্ত ব্যস্ত সময় অতিবাহিত করার কারণে বীমার প্রিমিয়াম, গ্যাস, বিদ্যুৎ বিল পরিশোধের জন্য সমস্যার সম্মুখীন হচ্ছে। সেক্ষেত্রে ব্যাংকের কর্মকর্তা তাকে কি বলেছে, ওয়েবসাইটের নাম, নির্দিষ্ট পাসওয়ার্ড দ্বারা নিবন্ধিত ব্যাংকিং সেবা গ্রহণ। এটা হচ্ছে আরেক ধরনের ব্যাংকিং সেবা। তো আমরা প্রশ্নে যাচ্ছি যে কি ধরনের প্রশ্ন আছে। এখানে আমরা ক আর খ প্রশ্নটা স্কিপ করে গিয়েছি, যেহেতু আমরা সৃজনশীল আলোচনা করতে চাচ্ছি। আমি এখানে গ নাম্বার প্রশ্ন মানে 3 নাম্বার প্রশ্নটা আলোচনা করছি। এখানে গ নাম্বার প্রশ্নটা হচ্ছে, মিসেস অনন্যা উদ্দীপকে মিসেস অনন্যা ব্যাংক হতে কোন প্লাস্টিক কার্ডটি পেয়েছেন, ব্যাখ্যা করো। সো আমাদের এখানে প্রথম উত্তরটাই হচ্ছে কি, যে মিসেস অনন্যা
ডেবিট কার্ড পেয়েছেন। আমরা এটা কিসের উপর ভিত্তি করে এই কথাটুকু লিখলাম? জাস্ট এখানে লেখা আছে জমাকৃত অর্থ উত্তোলন। যদি এখানে লেখা থাকতো জমার অতিরিক্ত অর্থ উত্তোলন, জমাতিরিক্ত অর্থ উত্তোলন কথাটা লেখা থাকলে আমরা বলে দিতে পারতাম যেটা হচ্ছে একটা ক্রেডিট কার্ডের কথা বলা হয়েছে। যেহেতু বলা হচ্ছে যে পরিমাণ অর্থ জমা আছে সেই পরিমাণ অর্থ উত্তোলন করতে পারবে, সো আমরা জানি এটা হচ্ছে ডেবিট কার্ডের বৈশিষ্ট্য, সো আমরা এখানে উত্তরটা দিয়ে দিচ্ছি ডেবিট কার্ড। সেকেন্ড প্যারায় আমরা যে ডেবিট কার্ড কি সেটা ব্যাখ্যা করব। ডেবিট কার্ড কি একটু আগে আমরা পড়ে আসলাম। এক্ষেত্রে আমরা যেমন একটু বেশি লিখেছি, তোমরা চাইলে কি করতে পারো ডেবিট কার্ডের সংজ্ঞাটাকে আরেকটু কমিয়েও নিয়ে আসতে পারো, 1 লাইন 2 লাইনে হলে হবে। তহবিল থেকে অর্থ উত্তোলন ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে এটিএম ব্যবস্থা নির্ভর ডেবিট কার্ড একটি অন্যতম পদ্ধতি। গ্রাহকের হিসাবে ডেবিট জেট থাকলেই শুধুমাত্র এরূপ কার্ড ব্যবহার করা যায়। ঠিক আছে, তারপরে প্রশ্নটা হচ্ছে প্লাস্টিক কার্ডটি পেয়েছেন তা ব্যাখ্যা করো। তো প্লাস্টিক কার্ডটি যেটি পেয়েছে, ডেবিট কার্ড পেয়েছে, এখন আমরা 3 নাম্বার প্যারায় যে কি করব, যে আমাদের যে উদ্দীপকে যে কথাগুলো ইনফরমেশন দেয়া আছে আমরা কেন সেটা বলছি যে ডেবিট কার্ড, সেটা আমরা এখন এখানে ব্যাখ্যা করব। তো আমরা এখানে বলছি যে মিসেস অনন্যা প্রত্যয় ব্যাংক থেকে যে কার্ডটি পেয়েছে তা দিয়ে তিনি জমাকৃত অর্থ উত্তোলন এবং জমার মধ্য থেকে পণ্যদ্রব্য ক্রয় করে মূল্য পরিশোধ করতে পারে। সে কি কি কাজ করতে পারে? সে জমাকৃত অর্থ উত্তোলন করতে পারে এবং জমার মধ্য থেকে পণ্যদ্রব্য ক্রয় করতে পারে। তো জমার অতিরিক্ত কোনো অর্থ সীমা পর্যন্ত অর্থ তিনি ক্রেডিট কার্ডটি ব্যবহার করা যায়। জমার অতিরিক্ত কোনো সীমা পর্যন্ত অর্থের জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করা যায়। তো এখানে যেহেতু তিনি জমাকৃত অর্থ উত্তোলন করেছে যেটা আমরা বললাম, সো বিধায় মিসেস অনন্যার যে ব্যাংক কার্ডটি ব্যবহার করেছে সেটি হচ্ছে ডেবিট কার্ড। ঘ নাম্বার প্রশ্নে আমরা যাচ্ছি। ঘ নাম্বারে বলেছে উদ্দীপকে প্রত্যয় ব্যাংকের ব্যবস্থাপক মিসেস অনন্যাকে যে পরামর্শ দিয়েছেন সেটি কি তার সমস্যার সমাধানে সক্ষম? তো প্রথম কথা হচ্ছে যে কি পরামর্শ দিয়েছেন। পরামর্শ দিয়েছেন যে যেহেতু মিসেস অনন্যার একজন ব্যস্ত মানুষ, তার হাতে খুব সময় থাকে না, সে চাচ্ছে যে তার যে গ্যাস বিল, পানি, বিদ্যুৎ বিলটা খুব দ্রুত সে পরিশোধ করার জন্য একটা কিছু যেহেতু সেটা নিয়ে সে সমস্যার সম্মুখীন হচ্ছে, সো ব্যাংকের ব্যবস্থাপক তাকে পরামর্শ দিচ্ছে যে তিনি যদি ব্যাংকের ওয়েবসাইটে তার নাম ও নির্দিষ্ট পাসওয়ার্ড নিবন্ধিত হয়, দ্বারা নিবন্ধিত হয়, তাহলে ব্যাংক তাকে একটা সুবিধা দিবে। সেই সুবিধাটা কি? সেই সুবিধাটা হচ্ছে সে ঘরে বসেই, দেখা যাচ্ছে ঘরে বসেই ব্যাংকে না যেয়ে খুব দ্রুত কম সময়ে এই বিলগুলো পরিশোধ করতে পারবে। সো এই যে ঘরে বসে ব্যাংকে না যেয়ে যে বিলগুলো পরিশোধ করবে সেই সেবাটার নাম কি? সেই সেবাটার নাম হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা। সো প্রত্যয় ব্যাংকের ব্যবস্থাপক মিসেস অনন্যাকে মোবাইল ব্যাংকিং ব্যবহারের পরামর্শ দিয়েছেন। এখানে মোবাইল ব্যবহার না, মোবাইল ব্যাংকিং কথাটা আসবে এই জায়গাটাতে। মোবাইল ব্যাংকিং ব্যবহারের সেবা ব্যবহারের পরামর্শ দিয়েছেন। এখন আমরা বলছি মোবাইল ব্যাংকিংটা কি। তারবিহীন টেলিকমিউনিকেশন ব্যবস্থা, মোবাইল হ্যান্ডসেট ব্যবহারের মাধ্যমে ব্যাংকের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করা, তথ্য সংগ্রহ করা, তথ্য প্রদান ও লেনদেন করাকে মোবাইল ব্যাংকিং বলে। উদ্দীপকে মিসেস অনন্যা ব্যস্ত থাকায় ব্যাংকে যেয়ে বিল দিতে পারছেন না। তাই ব্যবস্থাপক মিসেস অনন্যাকে ব্যাংকের ওয়েবসাইটে নাম ও নির্দিষ্ট পাসওয়ার্ডের মাধ্যমে নিবন্ধিত হয়ে ব্যাংকের সেবা গ্রহণে উৎসাহিত করেছেন, যা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করা সম্ভব। তাই নিঃসন্দেহে পরামর্শটি মোবাইল ব্যাংকিং এর, এবং এই পরামর্শটি কি যথা মিসেস অনন্যার যে সমস্যা আছে সেটা সমাধানে কার্যকর। তো আমাদের উত্তরটা এভাবে করে আমরা এখানে দিব। তো আমরা আরেক বারে বারে বলছি যে আমাদের আসলে এই চ্যাপ্টারে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাংকিং এই কনসেপ্ট গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি আশা করছি যে তোমরা আজকের আলোচনা থেকে কনসেপ্ট 3টে বুঝতে পেরেছো এবং তোমরা অবশ্যই এই চ্যাপ্টারটি একটু পড়বে। ইলেকট্রনিক ব্যাংকিংটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের জন্য। বাসায় একটু পড়াশোনা করো তোমরা, যেহেতু এখন টেস্ট পরীক্ষার্থী, সামনে তোমাদের এইচএসসি পরীক্ষাও আছে। এখন থেকে অবশ্যই তোমাদের বিগত দেখা গেছে যে একটা বছর তো নষ্ট হয়েছে, কিন্তু এখন থেকেও যদি তোমরা খুব সিরিয়াসলি পড়ো আশা করছি তোমাদের একটা ভালো রেজাল্ট হবে। সো সবাই বাসায় একটু মনোযোগ দিয়ে পড়ালেখা করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।